অসময়ে বৃষ্টি যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। দুপুরের পর থেকেই আকাশের বুক চিরে বিদ্যুতের আঁচড় পড়ছে বারবার, আর তার সঙ্গে গুরুগম্ভীর মেঘের গর্জন। এমন সময় মটলেনের কাঠের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই চারি দেখল ভিজে কাপড়ে আমি আর কিশোরী। দুজনের অবস্থাই বৃষ্টিতে ভিজে শোচনীয়। মাথা থেকে টপ টপ করে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। ঠান্ডা হাওয়ার মধ্যে কাঁপছি আমরা। চারি একটু বিরক্ত আর মায়া মিশ্রিত গলায় বলল, এই সময়ে এমন বৃষ্টিতে? আসুন আসুন, আগে ভেতরে আসুন। আমরা ভিতরে ঢুকতেই চোখে পড়ল ঠাকুরমশাই অদূরে বসে আছেন। তার সামনে একটা পুরনো কাঠের টেবিল, তার ওপর ছড়ানো নানা রকম পুঁথি, তামার পাত আর কিছু অদ্ভুত সংকেত চিহ্ন আঁকা কাগজ। সেসব নিয়ে তিনি গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। অসময়ে আমাদের উপস্থিতি বুঝতে না পেরে ঠাকুরমশাই মাথা না তুলেই বললেন, এই অসময়ে ঝড় বৃষ্টির মধ্যে কে এলো রে চারিমা? চারি কিছু বলার আগেই তিনি মুখ তুলে আমাদের দেখে হেসে উঠলেন। ও বিভূতি, কিশোরী, এসো ভায়া এসো। এই অসময়ে আপনাকে বিরক্ত করলাম না তো ঠাকুরমশাই? ঠাকুরমশাই সেই কথায় হো হো করে হেসে ফেললেন। তোমরা আসলে বিরক্তি নয়, বরং শান্তি পাই আমি। তবে এমন আবহাওয়ায় বেরিয়ে কিন্তু মোটেই ঠিক করনি। হ্যাঁ, এরই মধ্যে চারি আমাদের মাথা মোছার জন্য শুকনো গামছা এনে দিল। আমরা মাথা মুছতে লাগলাম। কিশোরী তার ঝোলা ব্যাগ থেকে অর্ধ গরম তেলে ভাজা মিষ্টি আর পাসিং শোর প্যাকেট বের করে টেবিলের উপর রাখলো। চমৎকার, আজ তো বেশ আয়োজন করে এসেছো দেখছি। তারপর ঠাকুরমশাইয়ের ইশারায় আমরা দুজন বেতের মোড়ার উপর বসে পড়লাম। এমন পরিবেশে কিন্তু গল্প ভালো জমে। বলো বলো, কি শুনবে আজ? কি ব্যাপার কিশোরী, তোমায় আজ বেশ অস্থির লাগছে? ঠাকুরমশাই, একটা ব্যাপার নিয়ে খুব ভয় করছে জানেন। আমাদের পাশের গ্রাম দেবীপুরে গত কয়েক সপ্তাহ ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। গরু ছাগল হঠাৎ করে মরে যাচ্ছে, মানুষেরা অসুস্থ হয়ে যাচ্ছে, আর রাতে নাকি গ্রামের কিছু মানুষ নিজেরাই জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন তাদের কারোর কিচ্ছু মনে থাকছে না, আর কেউ তো আবার ফিরেও আসে না। এই ধরনের ঘটনা আমি আগেও দেখেছি। তোমাদের একটা ঘটনা বলি, শোনো, আমার বেশ স্পষ্টই মনে আছে। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। আমি তখন তন্ত্র সাধনার খোঁজে উন্মত্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে, নাম শিবতলা। গ্রামটি প্রথম দেখায় খুবই সাধারণ। ছোট ছোট মাটির বাড়ি, খেজুর গাছ, পুকুর, ধানের ক্ষেত, সব মিলিয়ে ভীষণ শান্ত একটা পরিবেশ। কিন্তু সেই শান্তির ভিতরে একটা চাপা অস্বস্তি ছিল, যা প্রথম থেকেই আমার নজরে পড়ে। গ্রামে ঢুকতেই লক্ষ্য করলাম লোকজন আমাকে এড়িয়ে চলছে। কেউ কথা বলছে না, কেউ কাছে আসছে না, যেন আমি মানুষ নই, কোনো অশুভ ব্যাপার। অবশেষে এক মধ্যবয়সী লোক এগিয়ে এলো। তার নাম ছিল গদাধর। সে আমার দিকে হাত জোর করে বলল, আপনি সাধু বাবা? হ্যাঁ, শুধু পথিক মাত্র, একটু আশ্রয় পাবো কি? সে একটু ইতস্তত করে বলল, আশ্রয় দেব, তবে মাফ করবেন, আপনি এখানে বেশি দিন থাকবেন না। কেন? গ্রামটা তো বেশ ভালোই লাগছে। আপনি যা দেখছেন তার কিছুই ঠিক নয়। এই গ্রামটা এখন আর আগের মতো নেই। আমি বুঝলাম এখানে কিছু একটা ব্যাপার আছে, যা গদাধর চেপে গেল। সেই রাতে আমি গদাধরের বাড়িতেই থাকলাম। কিন্তু রাত গভীর হতেই কানে এলো এক অদ্ভুত শব্দ।
দূর থেকে ভেসে আসছে মন্ত্রোচ্চারণ। তার সঙ্গে মিশে আছে কান্নার শব্দ, যেন এক নারীর আর্তনাদ। আমি উঠে বসে পড়লাম। সকালে গদাধরকে জিজ্ঞাসা করতেই সে ভয় পেয়ে গেল। ও সব নিয়ে কিছু জানতে চাইবেন না ঠাকুর, সেটা ভালো হবে না। সব কিছুর একটা কারণ থাকে গদাধর, আমাকে বলো। অবশেষে সে বলল, প্রায় 1.5 মাস আগে আমাদের গ্রামে এক মহিলা আসে। নিজেকে সে মাতৃ সাধিকা বলে পরিচয় দেয়। বলে সে এক অজানা দেবীর পূজা করে। দেবীর পূজা? কোন দেবী? নাম শুনে আমাদের গা শিউরে উঠেছিল। বলেছিল ক্ষুধা মাতা। নামটা শুনে আমারই বুকের ভিতরটা কেমন করে উঠল। এই নাম আমি আগে শুনেছি। খুবই বিরল, ভয়ঙ্কর এক শক্তি, যে শক্তি আহার চায়, রক্ত চায়, প্রাণ চায়। প্রথমে আমরা কেউ গুরুত্ব দিইনি, কিন্তু ধীরে ধীরে গ্রামের কিছু লোক এক এক করে তার কাছে যেতে শুরু করে। সে নাকি আশীর্বাদ দেয়, রোগ সারায়, এমনই কথা ছড়ায় চারিদিকে। তারপরে শুরু হয় আসল বিপদ। যারা তার কাছে যেত তারা বদলে যেতে লাগলো। তাদের চোখ লাল হয়ে যেত, শরীর শুকিয়ে যেত, আর তারা রাতে কোথায় যেন চলে যেত। আর গরু ছাগল? রাতে একের পর এক উধাও হতে লাগলো। সকালে জঙ্গলের ধারে পাওয়া যেত তাদের ছিন্ন ভিন্ন দেহ। এই বলে গদাধর কাঁদতে লাগলো। আমি বুঝলাম এটা কোনো সাধারণ তন্ত্র নয়, এটা রক্ত আরাধনা, যেখানে শক্তিকে সন্তুষ্ট করতে বলি দেওয়া হয়। গ্রামের পাশে একটা জঙ্গল ছিল, নাম মাতৃবন। সবকিছু ওই জঙ্গল থেকে শুরু হয়েছে। সন্ধ্যার পর কেউ সেখানে যায় না। আমি ঠিক করলাম আমাকে সেখানে যেতেই হবে। এত দূর বলে ঠাকুরমশাই থামলেন। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকালাম। ঠাকুরমশাই সিগারেটে একটা টান মেরে এক মুখ ধোঁয়া নিঃসরণ করে বলতে শুরু করলেন পরের ঘটনা। পরের দিন রাতে আমি একা বেরিয়ে পড়লাম মাতৃবনের উদ্দেশ্যে। চারিদিক অন্ধকার, আকাশে চাঁদ নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর ঝিঝি পোকার ক্রমাগত ক্রন্দন। জঙ্গলের কাছে পৌঁছতেই নাকে এলো এক অদ্ভুত গন্ধ, পচা আর পোড়া মাংসের মিশ্রণ। একটু ভালো করে তাকাতেই লক্ষ্য করলাম মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাড়, পালক, রক্তের দাগ। আর তারপরেই শুনতে পেলাম, ওম ক্ষুধা মাতায় নমঃ, রক্তং দেহি প্রাণং দেহি স্বাহা। আমার শরীর ঠান্ডা হয়ে এলো। আমি বুঝলাম আজকের রাতটাই সেই রাত। ঠাকুরমশাই এক কামড় তেলে ভাজা খেলেন। জানালার বাইরে তখনও বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। ঘরের ভিতরে আলোটা কেমন যেন ম্লান হয়ে এসেছে। কিশোরী আর আমি নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। এমন নয় যে এর আগে আমি ভয়ঙ্কর পরিবেশ দেখিনি, কিন্তু সেদিনের সেই মাতৃবনের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে শুধুমাত্র অন্ধকার নেই, আছে কিছু একটা জীবন্ত, এমন কিছু যা নিঃশ্বাস নিচ্ছে, অপেক্ষা করছে। মাটিতে পা ফেলতেই কচরমচর করে শব্দ হলো। নিচে তাকিয়ে দেখি শুকনো ডাল নয়, বরং হাড়, ছোট ছোট প্রাণীর হাড়। কোথাও আবার অর্ধ পোড়া কালো হয়ে যাওয়া মাংসের অংশ লেগে আছে তাতে। নাকে সেই পচা গন্ধ আরো তীব্র হয়ে উঠল। মন্ত্রের আওয়াজ ক্রমশ স্পষ্ট হচ্ছে। ওম ক্ষুধা মাতায় রক্তং দেহি প্রাণং দেহি আহ্বানং স্বাহা।
শব্দটা যেন শুধু কানে নয়, মাথার ভিতরেও প্রতিধ্বনিত হচ্ছিল। বুঝতে পারলাম এটা সাধারণ মন্ত্র উচ্চারণ নয়, এটা এক ধরনের মনোপ্রবেশ তন্ত্র। দুর্বল মনের মানুষ হলে হয়তো সেই মুহূর্তেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, কিন্তু আমি থামলাম না। ধীরে ধীরে জঙ্গলের ভিতরে এগোতে লাগলাম। যতই জঙ্গলটার ভিতরে যাচ্ছি ততই অস্বাভাবিক হয়ে উঠছে। কোথাও কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝি পোকার আওয়াজও নেই। প্রকৃতি যেন নিজেই স্তব্ধ হয়ে গেছে সেখানে। হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম, গাছগুলোর গায়ে অদ্ভুত দাগ। মনে হলো যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। কোথাও আবার লালচে দাগ, ঠিক যেন শুকনো রক্তের। আমার মনের ভিতর একটা আশঙ্কা আরো স্পষ্ট হয়ে উঠল। তিনি শুধু কোনো সাধিকা নয়, এর পিছনে আরো গভীর কিছু আছে। হঠাৎই মন্ত্রের আওয়াজ থেমে গেল। চারিদিক নিস্তব্ধ। আমিও থেমে গেলাম। ঠিক সেই মুহূর্তেই আমার পিছনে হালকা একটা শব্দ হলো। আমি ঘুরে দাঁড়াতেই দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঠিক মানুষ নয়। তার চোখ দুটো লাল, মুখ শুকনো, ঠোঁট ফেটে গেছে। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ফিরে যাও। কে তুমি? সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এলো। তার চলার ভঙ্গি অস্বাভাবিক, যেন শরীরটা তার নিজের নয়। হঠাৎই সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি প্রস্তুত ছিলাম। সঙ্গে থাকা রুদ্রাক্ষের মালা তুলে মন্ত্র পড়তেই সে ছিটকে পড়ল মাটিতে। মাটিতে পড়ে সে কাঁপতে লাগলো আর মুখ দিয়ে বেরোতে লাগলো, ওকে ছেড়ে দাও, সে আমার, সে আমার। আমার শরীর কেঁপে উঠল। এই শক্তি শুধু নিয়ন্ত্রণই করছে না, এটা অধিকার করছে। আমি দ্রুত চোখ বন্ধ করে রক্ষা মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। ও মন্ত্রের প্রভাবে লোকটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল, তারপর অজ্ঞান হয়ে পড়ল। আমি বুঝলাম এই গ্রামবাসীরা নিজের ইচ্ছায় কিছু করে না, তাদের শরীর ব্যবহার করা হচ্ছে। আমি আবার এগোতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ সামনে আলো দেখতে পেলাম, একটা অগ্নিকুণ্ড। তার চারপাশে কয়েকজন মানুষ বসে আছে, তাদের শরীর কাঁপছে, মাথা নিচু। আর মাঝখানে দাঁড়িয়ে সে মাতৃসাধিকা। সেদিন তাকে আমার অভিজ্ঞতার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। তার চুল এলোমেলো, চোখ দুটো যেন জ্বলছে, ঠোঁটে লেগে আছে শুকনো রক্ত। সে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। একটা হাসি ফুটে উঠল তার মুখে। এসেছ অবশেষে তারানাথ। আমি থমকে গেলাম। তাকে উদ্দেশ্য করে বললাম, তুমি আমার নাম জানো? তুমি যা করছো তা বন্ধ করো, এই শক্তি তোমার নিয়ন্ত্রণে নেই। সে হেসে উঠল, একটা বিকৃত কানে বিঁধে যাওয়া হাসি। নিয়ন্ত্রণে নেই? তুমি কি জানো আমি কাকে জাগিয়েছি? এই মাটি, এই রক্ত, এই প্রাণ সব আমার। হঠাৎই অগ্নিকুণ্ডের আগুন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। মাটির নিচ থেকে একটা কম্পন অনুভব করলাম। চারপাশের গাছগুলো কেঁপে উঠছে। মন্ত্র আবার শুরু হলো। ওম ক্ষুদামাতায় আহ্বানং রক্তং দেহি প্রাণং দেহি। ওম ক্ষুদামাতায় আহ্বানং রক্তং দেহি প্রাণং দেহি। আমি বুঝলাম এটা চূড়ান্ত আহ্বান। হঠাৎই মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা কালো কঙ্কাল ষাঁড় হাত। তারপর ধীরে ধীরে উঠে এলো একটা অবয়ব। সেদিন যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন।
নারীর মতো, কিন্তু মুখ বিকৃত, চোখ গহ্বরের মতো গভীর, জিভ বেরিয়ে আছে, রক্তে ভেজা। তার বুক থেকে ঝুলছে মানব হাড়ের মালা। সে নিঃশ্বাস নিচ্ছে, ভারী ক্ষুধার্ত শ্বাস। আমার বুঝতে বাকি থাকলো না, এটাই ক্ষুধা মাতা। আমার শরীর কেঁপে উঠল। এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা এক প্রাচীন নিষিদ্ধ শক্তি, যে শক্তি একবার জেগে উঠলে তাকে থামানো সহজ নয়। ক্ষুধা মাতা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখে শুধু একটাই জিনিস, ক্ষুধা। সে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হলো আমার শরীর থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে। দেখো, এ আমার দেবী, এ আমার শক্তি, এ আমাকে অমর করবে। তুমি নিজের মৃত্যুকে ডেকেছ। আমি বুঝলাম আর দেরি করা যাবে না, কিন্তু ঠিক তখনই আমার পিছন থেকে ঠান্ডা একটা হাত আমার ঘাড়ে পড়ল। আমি ঘুরতেই দেখি আরো কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে, তাদের চোখ লাল, মুখে রক্ত। তারা একসাথে আমার দিকে তাকিয়ে বলল, রক্তদা। আমার চারপাশ ঘিরে ফেলল তারা। সেই সময় আমার সামনে দাঁড়িয়ে ক্ষুধা মাতা, আর পিছনে অধিকার করা সেই সব মানুষ। এই অবস্থায় আমি প্রথমবার অনুভব করলাম আমি নিজেও বিপদে, প্রকৃতিও বিপদে। ঠাকুরমশাই এখানে থামলেন। ঘরের ভিতরে যেন কেউ কথা বলার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থাকার পর কিশোরী কাঁপা গলায় বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর শুরু হলো সত্যিকারের লড়াই, যেখানে আমি নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরে তখন বৃষ্টির শব্দ যেন আরো ঘন হয়ে উঠেছে। বাতাসে ঠান্ডা একটা স্রোত বইছে। আমি আর কিশোরী এক দৃষ্টে তাকিয়ে আছি ওনার মুখের দিকে। ঠাকুরমশাই পুনরায় বলতে শুরু করলেন, চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে সেই অধিকার করা মানুষগুলো। তাদের চোখে কোনো চেতনা নেই, শুধু এক অদ্ভুত ক্ষুধা, যেন তারা আর মানুষ নেই, তারা কেবল কোনো শক্তির বাহন। আর তাদের সামনে দাঁড়িয়ে ক্ষুধা মাতা। তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আমি, ভারী, গভীর। আর সেই নিঃশ্বাসের সঙ্গে যেন টেনে নিচ্ছে চারপাশের সকল প্রাণ শক্তি। আমার বুক ধরফর করতে লাগলো। এই শক্তি যদি পুরোপুরি জেগে ওঠে, তাহলে শুধু এই গ্রাম নয়, চারপাশের অঞ্চলও রক্ষা পাবে না। ঠিক তখনই আমার মনে পড়ল একটা পুরনো কথা। নবদ্বীপে একবার এক অঘরী সাধকের কাছে আমি এক নিষিদ্ধ তন্ত্রের কথা শুনেছিলাম। তিনি বলেছিলেন, সব শক্তি দেবী, কিন্তু যখন সেই শক্তিকে ভুল মন্ত্রে, ভুল নিয়মে আহ্বান করা হয়, তখন সেই শক্তি মা থাকে না, হয়ে ওঠে ক্ষুধা। আমার মাথার ভিতর যেন ঝলক দিয়ে উঠল সেই স্মৃতি। এই ক্ষুধা মাতা আসলে কোনো পৃথক সত্তা নয়, এটা দেবীরই এক বিকৃত রূপ। শাস্ত্রে যার ইঙ্গিত পাওয়া যায় উগ্রচণ্ডী, চামুণ্ডা, এমনকি প্রেতকালীর কিছু গুপ্ত বর্ণনায়, যেখানে দেবীকে আহ্বান করা হয় মৃত্যুর শক্তি দিয়ে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে। কিন্তু সেখানে একটা নিয়ম আছে, নিয়ন্ত্রণ, সংযম আর সাধকের শুদ্ধতা। কিন্তু এই মাতৃসাধিকা সেই নিয়ম ভেঙেছে। সে দেবীকে পূজা করেনি, সে দেবীকে ব্যবহার করতে চেয়েছে। আর সেই লোভই আজ এই বিভীষিকার জন্ম দিয়েছে। আমি চোখ বন্ধ করে দ্রুত হিসেব কষতে লাগলাম। এই মুহূর্তে যদি আমি সরাসরি শক্তির মোকাবিলা করি, তাহলে হয়তো আমিও গ্রাস হয়ে যাব। আমাকে প্রথমে এই শক্তির মূল উৎস ভাঙতে হবে, মানে এই মাতৃসাধিকার তন্ত্র। ঠিক তখনই ক্ষুধা মাতা এক বিকট গর্জন করে উঠল।
আমার সামনে দাঁড়ানো এক গ্রামবাসী হঠাৎ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে যেন কিছু একটা বেরিয়ে আসছে, এক অদৃশ্য ধোঁয়ার মতো। সেই ধোঁয়া ধীরে ধীরে টেনে নিচ্ছে ক্ষুধা মাতা। আমি বুঝলাম এ শুধু রক্ত নয়, এ প্রাণ শক্তি শোষণ করছে, মানুষটাকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। দেখছো তারানাথ, এ আমার দেবী, এ আমাকে শক্তি দেবে, এ আমাকে অমর করবে। তুমি বোকা, তুমি যাকে জাগিয়েছ সে তোমাকেই প্রথমে গ্রাস করবে। সে আমার দিকে তাকিয়ে দানবের মতো হেসে উঠল। আমি নিয়ন্ত্রণ জানি। ঠিক সেই মুহূর্তেই ক্ষুধা মাতা তার দিকে ঘুরে তাকালো, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। সেই দেখে মাতৃসাধিকার শরীর কেঁপে উঠল, তার চোখের ভিতর ভয় ফুটে উঠল প্রথমবার। আমি ঠিক এই সুযোগটাই গ্রহণ করলাম। দ্রুত ঝোলা থেকে এক মুঠো ভস্য বের করে মাটিতে ছুঁড়ে দিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। ওম হ্রিং বগলামুখে স্তম্ভয়া বন্ধায়া, ওম হ্রিং বগলামুখে স্তম্ভয়া বন্ধায়া। মন্ত্রের প্রভাবে সামনে থাকা কয়েকজন মানুষ স্থির হয়ে গেল, কিন্তু সেটা বেশিক্ষণ টিকল না, কারণ ক্ষুধা মাতা এবার আমার দিকে মন দিল। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো, তার প্রতিটা পদক্ষেপে মাটি যেন কেঁপে উঠছে। চারপাশের পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠল। আমি অনুভব করলাম আমার শরীর দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে, মন্ত্র উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে আমার। হঠাৎই সে হাত বাড়িয়ে দিল। এক মুহূর্তে মনে হলো আমার বুকের ভেতর থেকে কিছু একটা টেনে নেওয়া হচ্ছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তখন মোটেই শ্বাস নিতে পারছি না, চোখের সামনে অন্ধকার নেমে আসছে। সেই সময় আমার মাথার ভিতর একটাই শব্দ স্মরণ হলো, মা। আমি বুঝলাম আমাকে শক্তির বিরুদ্ধেই শক্তি ডাকতে হবে, কিন্তু শুভ শক্তি। আমি শেষ শক্তি দিয়ে চোখ বন্ধ করে জপ করতে শুরু করলাম। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। মন্ত্রটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চারপাশে একটা পরিবর্তন অনুভব করলাম। হাওয়ার গতি বদলে গেল, আগুনের শিখা মুহূর্তের মধ্যে দুলে উঠল। ক্ষুধা মাতা হঠাৎ থেমে গেল, তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা, কারণ আমি এখন তাকে সরাসরি প্রতিরোধ করছি না, উল্টে আমি তার উৎসকেই ডাকছি। শাস্ত্রে বলা আছে যে শক্তি যত ভয়ঙ্কর তার উৎস ততই বিশুদ্ধ। যদি সেই উৎসকে স্মরণ করা যায় তাহলে বিকৃত রূপ ভেঙে পড়ে, কিন্তু সেই কাজ সহজ নয়, কারণ ততক্ষণে মাতৃসাধিকা আবার মন্ত্র পড়া শুরু করেছে। ওম ক্ষুধা মাতায় রক্তং দেহি প্রাণং দেহি। ওম ক্ষুধা। তার গলা এখন আর মানুষের মতো শোনাচ্ছে না, একটা কণ্ঠে পশু গর্জনের মতো শব্দ বেরোচ্ছে। আমি বুঝলাম আমার হাতে আর সময় নেই। যদি এখনই কিছু না করি তাহলে আমি এবং এই গ্রাম সব শেষ হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লাম, শেষ শক্তিটুকু জড়ো করে চিৎকার করে উঠলাম, থামো! আগুন, বাতাস, শব্দ সবকিছু! তুমি দেবীকে ডাকছো না, তুমি নিজের মৃত্যুকে ডাকছো। তাহলে দেখো মৃত্যু কাকে নেয়। তারপর যা ঘটলো তা আজও আমার শরীর শিউরে তোলে। ক্ষুধা মাথা হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আমার দিকে নয়, সরাসরি সেই মাতৃসাধিকার উপর। এক বিকট চিৎকার, রক্ত, আগুন, আর সেই নারীর কণ্ঠ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম এটাই নিয়ম।
যে ভুল আহ্বান করে প্রথম বলি সেই হয়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ ক্ষুধা মাতা এখনো পুরোপুরি বিলীন হয়নি। সে এখনো ক্ষুধার্ত, আর এবার তার দৃষ্টি আবার আমার দিকে ফিরল। ঠাকুরমশাই থেমে গেলেন। ঘরের ভিতর নিস্তব্ধতা। কিশোরী প্রায় ফিসফিস করে বলল, তাহলে আপনি কি করে বাঁচলেন ঠাকুরমশাই? সেটাই আসল পরীক্ষা, যেখানে শুধু তন্ত্র নয়, নিজের অস্তিত্ব নিয়েই লড়াই করতে হয়েছিল। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন। তার কণ্ঠে এবার শুধু ভয় নয়, একটা গভীর ক্লান্তি আর এক অদ্ভুত বোধের ভার। ক্ষুধা মাতা তখন আমার সামনে দাঁড়িয়ে, মাতৃস্বাধিকার দেহ তখন নিথর, কিন্তু সেই দেহের রক্ত যেন এখনো মাটির ভিতর ঢুকে কিছু একটাকে খাওয়াচ্ছে। আমার অনুমান এটাই শেষ নয়। এই শক্তি শুধু একজন স্বাধিকার মৃত্যুতেই থামবে না, এর শিকড় অনেক গভীরে। আমি চোখ বন্ধ করলাম। এই শক্তিকে হারাতে হলে আগে জানতে হবে এই শক্তির সৃষ্টি কিভাবে হয়েছে, কারণ প্রতিটা তন্ত্রের পিছনে একটা ইতিহাস থাকে। আমি আস্তে আস্তে মাটিতে বসে ধ্যান দৃষ্টি স্থাপন করলাম, মন্ত্র জপ করতে লাগলাম। ওম কালিকায় নমঃ, ওম ত্রিপুরায় নমঃ, ওম কালিকা। চারপাশের শব্দ ধীরে ধীরে বিলীন হয়ে গেল, আর আমার সামনে খুলে গেল এক অন্য সময়ের দরজা। আমি দেখতে পেলাম এই জায়গাটা এক সময় এতটা ভয়ঙ্কর ছিল না। এখানে ছিল এক প্রাচীন মন্দির, ঘন জঙ্গলের মাঝে পাথরের তৈরি আগাছা আর শ্যাওলায় ঢাকা। কিন্তু সেই মন্দিরে কোনো অশুভ শক্তি ছিল না, বরং সেখানে প্রতিষ্ঠিত ছিলেন মা অন্নপূর্ণা চামুণ্ডা দেবীর এক বিরল রূপ। এই রূপটা খুব কম মানুষই জানে। এখানে দেবী শুধু ধ্বংসের নন, তিনি অন্নদাত্রীও। তিনি ক্ষুধা দেন না, তিনি ক্ষুধা নিবারণ করেন। গ্রামের মানুষ প্রতিদিন ভোরে সেখানে যেত, ধান, দুধ, ফল সব কিছু নিবেদন করত। কোনো রক্ত নয়, কোনো বলি নয়, শুধুই ভক্তি বিরাজ করত সেই মন্দিরে। মন্দিরের নিয়ম ছিল কঠোর। কেউ লোভ নিয়ে ঢুকতে পারবে না, কেউ ব্যক্তিগত শক্তির জন্য দেবীকে ডাকতে পারবে না, কারণ এই দেবী ভারসাম্যের দেবী। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলায়, লোভ বাড়ে। এক প্রজন্ম পরে এই গ্রামের এক তান্ত্রিক সেই নিয়ম ভাঙে। সে চেয়েছিল দ্রুত শক্তি। সে ভেবেছিল যদি এই দেবীর উগ্র রূপকে জাগানো যায় তাহলে সে অদম্য শক্তি পাবে। সে গোপনে শুরু করেছিল এক নিষিদ্ধ সাধনা, রক্ত বলির। প্রথমে পশু, তারপর মানুষ। সেই প্রথম দিন যেদিন মানুষের রক্ত পড়ল এই মন্দিরে, সেদিনই ভেঙে গেল মন্দিরের আর দেবীর ভারসাম্য। দেবী তখন আর অন্নপূর্ণা রইলেন না। তার চামুণ্ডা রূপ জেগে উঠল, কিন্তু বিকৃত হয়ে। কারণ আহ্বানটা ছিল লোভ থেকে, ভক্তি থেকে নয়। তখন থেকেই জন্ম নিল ক্ষুধা মাতা, এক এমন শক্তি যে শুধু নেয়, কখনো দেয় না। আমি ধ্যান ভেঙে চোখ খুললাম। আমার শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছে, কিন্তু এখন আমি জানি আমাকে কি করতে হবে। ক্ষুধা মাতা তখনও আমার দিকে তাকিয়ে, তার চোখে এখনো ক্ষুধা।
কিন্তু আমি এবার আর ভয় পাচ্ছি না। আমি ভক্তি ও নিষ্ঠা সহকারে বললাম, তুমি মা, কিন্তু তোমাকে ভুল পথে ডাকা হয়েছে। আমি দ্রুত সেই পুরনো মন্দিরের দিকে এগোলাম। জঙ্গলের ভিতর লতা পাতায় ঢাকা পথ, কালের নিয়মে ভেঙে পড়েছে, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সেই পাথরের মন্দির। মন্দিরের ভিতরে ঢুকে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেবীর মূর্তি ভাঙা, পাথরের দেওয়ালে চারিদিকে আশেপাশে রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে, আর চারপাশে ছড়িয়ে আছে পুরনো বলির চিহ্ন। আমি বুঝলাম এই স্থানকে শুদ্ধ না করলে কিচ্ছু হবে না। আমি প্রথমে আগুন জ্বালালাম, গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করতে লাগলাম, মন্ত্র জপ করতে লাগলাম। ওং শুদ্ধায় নমঃ, ওং শান্তায় নমঃ, ওং শুদ্ধায় নমঃ, ওং শান্তায় নমঃ। তারপর শুরু করলাম পুনঃ প্রতিষ্ঠা। মাটির উপর নতুন করে আঁকলাম যন্ত্র, ধ্যান, দুধ, মধু সব সাজালাম, তবে কোনো রক্ত নয়। মন্দিরের বাইরে তখন ক্ষুধা মাতা গর্জন করছে, তার চিৎকার মন্দির মাটি কাঁপিয়ে তুলছে। সে যেন বুঝতে পারছে আমি কি করতে চলেছি। আমি চোখ বন্ধ করে শেষ মন্ত্রটা উচ্চারণ করলাম। ওং অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে, ওং অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে। মন্দিরের ভিতরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে। ক্ষুধামাতা হঠাৎ বিকট চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে লাগলো। কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসতে লাগলো তার মুখ থেকে। ধীরে ধীরে তার রূপ বদলাতে লাগলো। ক্রমশই তার সেই ভয়ঙ্কর মুখ শান্ত হতে শুরু করলো। চোখের আগুন নিভে এলো। তার কয়েক মুহূর্ত পরেই সে আর ক্ষুধা মাতা নয়, সে আবার মা, শুধুই মাতা। এক শান্ত, গম্ভীর, করুণাময় উপস্থিতি। আমার সামনে চারপাশের মানুষগুলো একে একে মাটিতে পড়ে যেতে লাগলো। তাদের শরীর থেকে সেই অদৃশ্য শক্তি বেরিয়ে গেল। আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম। পরদিন ভোরে গ্রামবাসীরা যেন নতুন জীবন পেল। কেউ কিছু মনে করতে পারছে না, শুধু একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে আছে। আমি তাদের সবটা বললাম না, শুধু বললাম এই মন্দিরকে আর কখনো অপবিত্র করো না। তাদের দিয়ে আবার শুরু করলাম পূজা। ভোরবেলা অন্ন দিয়ে, ভক্তি দিয়ে, কারণ দেবী কখনো অশুভ হন না। মানুষের লোভই তাকে অশুভ করে তোলে। ঠাকুরমশাই চুপ করে গেলেন। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। তাহলে মা এখনো আছেন সেখানে? আছেন, কিন্তু তিনি আর ক্ষুধা মাতা নন। তিনি অপেক্ষা করছেন আসল ভক্তের জন্য, ভক্তির জন্য। মানুষ যেন পুনরায় আবার ভুল না করে। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। তাই যে কোনো জিনিসে আতঙ্কিত হয়ে অলৌকিক যুক্তি না খুঁজে ঘটনার ইতিহাস পর্যালোচনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাও হে ভাইয়েরা, পরিবেশ এখন শান্ত হয়েছে। আজকের মতো বেরিয়ে পড়ো, না হলে বাড়ি ফিরতে আবার দেরি হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের ঘটনা বলা শেষ হতেই দূরে মন্দিরের মৃদু শঙ্খধ্বনি আমাদের কানে এসে লাগলো। আমরা হাত জোড় করে নমস্কার করলাম ঠাকুরমশাইকে। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। আকাশে চাঁদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ঠাকুরমশাই চারিকে উদ্দেশ্য করে বললেন, চারিমা,
কাকাবাবুদের একটু দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আয় মা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।